হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব পশ্চিম মিদনাপুর ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর C18। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ ও বি যথাক্রমে 200 টাকা ও 300 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে বি এর ক্ষতির পরিমাণ কত? দেখো, যে ব্যবসায় যে পরিমাণ টাকা লাভ হয় বা ক্ষতি হয় সেটি কোনো শর্ত যদি না দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাতেই বিভক্ত হয়। এখানে বলেছে ক্ষতির হয়েছে, তাহলে ক্ষতিও মূলধনের অনুপাতেই বিভক্ত হবে। তাহলে প্রথমে আমরা এ ও বি এর মূলধনের অনুপাত বের করছি। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত? এ এর হচ্ছে 200 টাকা আর বি এর হচ্ছে 300 টাকা। 0 0 কাটছে, তাহলে 2:3। তাহলে এটা হচ্ছে এ ও বি এর মূলধনের অনুপাত। তাহলে বলেছে বি এর ক্ষতির পরিমাণ, তাহলে বি এর ক্ষতি সমান হচ্ছে কত? মোট অনুপাত হচ্ছে 5, তাহলে 3/5 ইন্টু 75। 15 5 75 আর 15 3 হচ্ছে 45। তাহলে বি এর ক্ষতির পরিমাণ হচ্ছে 45 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, x² - 5x + k = 12 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -3 হলে সি এর মান কত? দেখো, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে দেখে নেবে যে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি জানি সেই ফর্মে আছে কিনা, অর্থাৎ ax² + bx + c = 0 এই ফর্মে আছে না নেই। এখানে দেখো এই ফর্মে নেই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে কি পাচ্ছি? x² - 5x + k - 12 = 0। এখন দেখো আমরা এবিসির মান পেয়ে গেছি। মান কত? এ হচ্ছে কি x² এর সহগ, তাহলে এই দুটো যদি তুলনা করি তাহলে এর মান পাচ্ছি কত? 1। বি এর মান হচ্ছে কত? -5 আর সি এর মান হচ্ছে k - 12। তোমরা যদি করতে পারো তাহলে ডিটেক্ট করে নিতে পারো, কোনো সমস্যা নাই। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি করলাম। তাহলে আমরা এবিসির মান পেয়ে গেছি। এখন বলেছে বীজদ্বয়ের গুণফল, তাহলে গুণফল সমান কি হয়? গুণফল সমান হচ্ছে c/a। c/a হয়, তাহলে এখানে c কত? k - 12/a সমান কত? 1। এর মান কত দিয়েছে? গুণফল হচ্ছে -3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? k - 12। আচ্ছা, গুণফল আমরা পেলাম k - 12। প্রশ্ন অনুসারে k - 12 হচ্ছে -3 বা k হচ্ছে -3 + 12। বিয়োগ করছি 12 থেকে 3, তাহলে পাচ্ছি 9। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 9, তাহলে কে এর মান হচ্ছে 9। অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস। এ ও বি, ও হচ্ছে কেন্দ্রবৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু বলেছে সি। এখানে দেওয়া আছে এসি সমান, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। এসি সমান হচ্ছে 3 সেমি আর বিসি সমান 4 সেমি। বলে এবির মান কত? দেখো, এসির দৈর্ঘ্য দিয়েছে আর বিসির দৈর্ঘ্য দিয়েছে। এখানে দেখো এবি যদি ব্যাস হয়, এবি যদি ব্যাস হয় বা এ ও বি যদি ব্যাস হয় আর সি যদি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু হয়, অতএব এখানে এ সিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। অতএব আমরা পেলাম কি? কোণ এ সিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। এ সি বি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো সি কোণের মান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির যে বিপরীত বাহু থাকে সেটি হয় অতিভুজ। তাহলে এবি হচ্ছে অতিভুজ, এবি অতিভুজ। আর এসি আর বিসি লম্বভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব এবি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান, এসি সমান দেখো দিয়েছে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস বিসি সমান হচ্ছে 4 সমান 9 + 16 25। এবি স্কয়ার সমান পেলাম 25, তাহলে এবি সমান হচ্ছে
প্লাস মাইনাস 5 হবে, কিন্তু যেহেতু দৈর্ঘ্য তাহলে মাইনাস হতে পারে না, তাহলে হচ্ছে কত 5। ঠিক আছে, এবির দৈর্ঘ্য চেয়েছে, এবি সমান পেলাম 5। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 5 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, এ প্লাস বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, tan a ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, ফলে cot b এর মান সম্পর্ক দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, মান দিয়েছে tan a, এ কোণ আর এখানে বলেছে বি কোণের মান বের করতে হবে, cot b এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা a সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, বা এই এর জায়গায় এখন বসাচ্ছি 90 ডিগ্রি, এই এর মানটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে 3/4। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা, থিটার জায়গায় এখানে আছে বি, তাহলে cot বি সমান হচ্ছে 3/4। এখানে দেখো cot বি এর এই মান বের করতে বলেছে, তাহলে 3/4 হচ্ছে অ্যান্সার, অপশন এ, তাহলে সঠিক উত্তর অপশন এ। পরের কোশ্চেন, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার, ঘনকটির আয়তন কত? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কয়ার, এ কি, এ হচ্ছে বাহু, সমান দেওয়া আছে 256 256, বা স্কয়ার সমান হচ্ছে 256/4 6 4 64, বা এ সমান হচ্ছে 8, বর্গমূল করা হলো 64। আয়তন বের করতে বলেছে, তাহলে ভি সমান হচ্ছে 8 এর কিউব, 8 এর কিউব হচ্ছে কত 512, 8 এর কিউব হচ্ছে 512, অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তাহলে হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনে বলেছে, এই তথ্যে 35 যদি না থাকে তাহলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আমরা 35 থাকার জন্য মধ্যমা বের করছি। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, 30 34 35 36 37 38 39 40 হয়েছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এখন আমাদের মধ্যমার জন্য প্রয়োজন যে কতগুলো মোট সংখ্যা রয়েছে বা পদ রয়েছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 n = 8। তারপর দেখতে হবে যুগ্ম না অযুগ্ম, এখানে 8 হচ্ছে যুগ্ম। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান কি হয়, মধ্যম সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এখানে দেখো 8/2 তাহলে 4 তম পদ, 4 তম পদ প্লাস 5 তম পদ বাই 2। এখানে 4 তম পদ রয়েছে 1 2 3 4 36, আর 5 তম হচ্ছে 37, সমান হচ্ছে 36 প্লাস 37 বাই হচ্ছে 2 সমান, যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 73/2 সমান, ভাগ করছি 3 6 5, তাহলে 36.5 হচ্ছে মধ্যমা যখন 35 থাকছে। যখন 35 থাকছে না তাহলে 35 নেই, তাহলে n ইজ ইকুয়াল টু, তখন 8টা ছিল, এখন পদ সংখ্যা হচ্ছে 7টি, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n+1/2 তম পদ, তাহলে 7 + 1 8/2, তাহলে হচ্ছে 4 তম পদ। 7 তম পদ, এখানে 4 তম পদ দেখো 1 2 3 4 37, ঠিক আছে 37। এখানে দেখো 35 নেই, তাহলে 35 বাদ আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পদ হচ্ছে 37, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি পাচ্ছে, সমান 37 মাইনাস আগে ছিল কত 36.5, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 0.5। এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, এক ব্যক্তি টাকা ধার নেয়, তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় অধম। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন,
3 - 5 এর অনুবন্ধীকরণী। দেখো অনুবন্ধীকরণী যখনই বের করতে হবে তখনই তোমরা প্রথমে করণীর যে সাধারণ রূপ সেটিতে প্রকাশ করবে। করণীর সাধারণ রূপ হচ্ছে a প্লাস √b। আচ্ছা, a কি মূলদ সংখ্যা, √b হচ্ছে শুদ্ধ করণী। এই ফর্মে আমরা প্রথমে নিয়ে নেব। তারপর অনুবন্ধীকরণীর ক্ষেত্রে অনুবন্ধীকরণী বা পূরক করণী, অনুবন্ধীকরণী এর ক্ষেত্রে আমরা সব সময় যে শুদ্ধ করণী রয়েছে তার সামনের সাইন আমরা চেঞ্জ করব। বোঝা গেল? তাহলে এর অনুবন্ধীকরণ হচ্ছে a, সামনের সাইন প্লাস আছে তাহলে হচ্ছে মাইনাস। বুঝা গেছে? এখানে দেখো এটা যদি তোমরা এইভাবে করো তাহলে একটু সমস্যা হতে পারে। আমরা সচরাচর এইভাবে ভুল করে দিই, এর সামনের সাইন চেঞ্জ করে দিয়ে প্লাস করে দিই, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে মূলদ সংখ্যা, তারপর হচ্ছে শুদ্ধ করণী এই আকারে প্রকাশ করা। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমরা করণীর যে সাধারণ রূপ সেই আকারে পেয়ে গেছি। প্রথম মূলদ সংখ্যা, তারপর হচ্ছে শুদ্ধ করণী। এরপর কি বললাম যে অনুবন্ধীকরণের ক্ষেত্রে যে শুদ্ধ করণীর যে সামনের সাইন থাকবে সেটা আমরা চেঞ্জ করব। তাহলে অনুবন্ধীকরণী সমান, দেখো এখানে শুদ্ধ করণ হচ্ছে √3, তার সামনের সাইন হচ্ছে কত প্লাস, তাহলে সেটি চেঞ্জ করবো। বাকি যে মূলদ সংখ্যা তার সাইনের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে তাহলে অনুবন্ধীকরণ। অ্যান্সার হচ্ছে -5 - √3। পরের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের PQPR যে দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1। 1:1 বলতে কি দৈর্ঘ্য দুটির সমান। তাহলে বলেছে এগুলো দেখো বৃত্তের কেন্দ্র, ছবি আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। পি দুটো যে বলেছে একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে RS, হয়েছে। আর কেন্দ্র বলেছে ও, দেওয়া আছে কোণ POQ, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, হয়েছে। আর ROS এই দুটো কোণের অনুপাত বের করতে বলেছে। দেখো তোমাদের আমি ক্লাসগুলো তো আলোচনা করেছি, মনে রাখবে সবসময় যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও সমান হয়। এখানে দেখো বলেছে অনুপাত 1:1, এর মানে কি PQ হচ্ছে না হলে 1:1 দৈর্ঘ্যের অনুপাত হতে পারে না। তাহলে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও সমান হবে। আর দুটি কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে তার অনুপাত যদি আমরা করি তাহলে 1:1 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1:1। তাহলে কি মনে রাখবে যে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণও সমান। বোঝা গেল? সাপোজ যদি এরকম থাকতো, এই অনুপাত দেওয়া আছে 1:1 আর POQ এর মান দিয়েছে 60 ডিগ্রি, হয়েছে। তাহলে যদি বলে দিত কোণ ROS এর মান কত, তাহলে অ্যান্সার হতো 60 ডিগ্রি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো 3π/8 পরিমাপের কোণটির পূরক কোণের বৃত্তীয় মান কত। ঠিক আছে, দেখো পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। আর দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুটিকে বলা হয়, এটা হচ্ছে সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন হবে সম্পূরক, আর দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুটিকে বলা হয় পূরক কোণ। বোঝা গেছে? তাহলে বলেছিস এই কোণের সম্পূরক কোণ বলতে একটি কোণ দেখো এখানে দিয়ে দিয়েছে, তাহলে 3π/8, তাহলে অপর কোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 3π/8। ঠিক আছে, এখন দেখো একটাতে ষষ্ঠীতে মান একটা ডিগ্রিতে মান, তাহলে এটাকেও আমরা বৃত্তীয় মানে প্রকাশ করি। তাহলে বৃত্তীয় মানেই বের করতে বলেছে, তাহলে 180 ডিগ্রি সমান তো আমরা জানি কত পাই, তাহলে 3π/8 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 8π - 3π/8 সমান হচ্ছে 5π/8। বোঝা গেল? এটাই তাহলে কি তাহলে 3π/8 এর সম্পূরক কোণের বৃত্তীয় মান হচ্ছে 5π/8। পরের কোশ্চেন দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 1:16, তাদের ব্যাসার্ধের অনুপাত। কোনো সমস্যা নেই, দুটি গোলক বলেছে তাহলে আলাদা আলাদা আমাদের বাহুর দৈর্ঘ্য ধরতে হবে বা ব্যাসার্ধ ধরতে হবে। এখানে দেখো ব্যাসার্ধ, একটির ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ধরছি R1, অপরটির ক্ষেত্রে ধরছি R2।
R2 ধরলাম, দুটোর ব্যাসার্ধ ধরে নিলাম। সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলকে যদি আমরা প্রথমটির S1 ধরি তাহলে 4 পাই R1 স্কয়ার। একই রকম ভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে S2 সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার। এখানে অনুপাত দিয়েছে প্রশ্নানুসারে সারে S1 is to S2 সমান হচ্ছে কত? 1:16। S1 আর S2 এর মান বসাচ্ছি, তাহলে 4 পাই R1 স্কয়ার is to 4 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1:16। ঠিক আছে, এখানে দেখো কি কি কাটছে, 4 পাই কাটছে, তাহলে বা R1 স্কয়ার বাই আকার করে দিলাম, আর R2 স্কয়ার সমান হচ্ছে 16 বা R1 বাই R2 এর হোল স্কয়ার সমান হচ্ছে 1/16 বা R1 বাই R2 স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, তাহলে একের বর্গমূল করলে কি হবে, 16 এর বর্গমূল করলে হচ্ছে 4 বা R1 is to R2 সমান হচ্ছে 1:4। 1:4 এটাই তাহলে কি आंसर চেয়েছে। দেখো ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাত বের হলো 1:4, তাহলে आंसर হচ্ছে 1:4। পরের কোশ্চেন, এর গড় বলেছে কত? 20। A1 A2 5 পর্যন্ত এর গড় বলেছে 20, আর A1 প্লাস 1 A2 প্লাস এর গড় একরকম ভাবে আমাদের বের করতে হবে। দেখো আমরা যদি গড় প্রকাশ করি এইভাবে লিখছি, মোট করতে হয় A3 প্লাস A4 প্লাস A5, গড় তাহলে বাই কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তাহলে বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 20 দেওয়া আছে, তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি A1 প্লাস A2 প্লাস ডট করলাম আর A5 ইজ ইকুয়াল টু, দেখো এখানে 3 4 হতো আর কি, সমান হচ্ছে 100। তাহলে সমষ্টি আমরা পেয়ে গেলাম 100। এখন যেটির গড় বের করতে বলছে তার গড়, এখানেও দেখো মোট সংখ্যা রয়েছে 5টি, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, তাহলে 5টি রয়েছে, তাহলে A1 প্লাস 1 প্লাস A2 প্লাস 2 প্লাস A3 প্লাস 3 প্লাস A4 প্লাস 4 প্লাস A5 প্লাস 5 বাই 5। ঠিক আছে, এটার মান আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা পেয়েছি A1 প্লাস A2 প্লাস ডট দিচ্ছে না, লিখে দিচ্ছি সবগুলো, A3 প্লাস A4 প্লাস A5, ঠিক আছে, প্লাস। এখন সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, 1 2 হচ্ছে 3 3 আর 3 6 4 10 আর 5 15, সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 15, আর নিচে থাকছে কত দেখো 5। ঠিক আছে, এখান থেকে তোমরা এইভাবেও সাজাতে পারো, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 বাই 5 প্লাস 15 বাই 5। এটার মান আমরা পেয়েছি কত? 20। তাহলে 20 প্লাস 5 3 15 3, তাহলে 20 3 হচ্ছে 23। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। বা তোমরা এইখানেও তোমরা A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 সমান 100, তার সাথে 15 যোগ করে, মানে এইভাবেও তোমরা করতে পারো। এখান থেকে যদি আমি বলি 100 প্লাস 15 বাই নিচে থাকছে কত 5, তাহলে 115 বাই 5 সমান হচ্ছে 23। এভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা করলেই মনে হয় সহজ হবে, যোগ বিয়োগ কম করতে হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 3 এর কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা। কোশ্চেনে বলেছে বার্ষিক 10% হার 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা হবে। ভালো করে দেখো কি বলেছে, যে বার্ষিক সরল সুদের হার দুটোর ক্ষেত্রে একই, সুদে হচ্ছে আসলের পরিমাণও একই, সময়ও একই 1 বছর, তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হবে 1, এটা হবে মিথ্যা। সব সময় মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। ঠিক আছে, সব সময় বেশি হবে, শুধুমাত্র হচ্ছে সময় যখন থাকবে 1 বছর,
কি বললাম যে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে, সময় যখন 1 বছর থাকবে তখন সরল সুদ সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল কি বললাম? তাহলে আবার বলছি, চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে, শুধুমাত্র সময় যখন 1 বছর হবে তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। ঠিক আছে, তাহলে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, কিন্তু এখানে বলেছে সুদের অন্তর 1 টাকা, তাহলে হচ্ছে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, এর তৃতীয় সমানুপাত আমরা ধরে নিচ্ছি x, তাহলে 16, 36 আর তৃতীয়টা ধরে নিলাম x, তাহলে 16:36 সমান 36:x, তাহলে বা 16/36 সমান হচ্ছে 36/x, বা 16x ইজ ইকুয়াল টু হচ্ছে 36 ইন্টু 36, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 36 ইন্টু 36 আর নিচে থাকছে কত? 16। এখন দেখো 4 দিয়ে ভাগ কাটছি, 4 4 16, 4 9 36 আর 4 9 36 সমান হচ্ছে 81। ঠিক আছে, তাহলে x কি ধরেছি? তৃতীয় সমানুপাতি, তাহলে তৃতীয় সমানুপাতি বেরিয়েছে 81, এখানেও দেখো দিয়েছে তৃতীয় সমানুপাতি হচ্ছে 81, তাহলে হচ্ছে 70। পরের কোশ্চেন, একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের উপরে থাকে। ঠিক আছে, এটা হবে মিথ্যা। তিনটে ত্রিভুজের ক্ষেত্রে বলি, একটা এখানে বলছে স্থূলকোণী, আমি বলছি সূক্ষ্মকোণী, আর একটা হচ্ছে সমকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় ভিতরে থাকবে। কি বললাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় ভেতরে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় বাইরে থাকবে। বোঝা গেল কি বললাম? যে স্থূলকোণের ক্ষেত্রে এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ভিতরে। ঠিক আছে, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় অতিভুজের উপর অবস্থিত হবে, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক। ত্রিভুজ পাই, বোঝা গেল? তাহলে কি কি হলো আরেকবার বলছি। ফার্স্ট হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। 2 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র বাইরে অবস্থিত হবে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অবস্থিত হবে, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য অতিভুজের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, থিটার মান বলেছে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাহলে সাইন থিটা গ্রেটার দেন বলেছে সাইন স্কয়ার থিটা। আমরা এই 0 থেকে বড় আর 90 থেকে ছোট সাইনের যে কোনো একটি মান নিচ্ছে, 30 ডিগ্রি নিলাম, সাইন 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 এর মান হচ্ছে কত? সাইন 30 এর মান হয় হাফ, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রির মান, সাইন স্কয়ার 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এর হোল স্কয়ার সমান হচ্ছে। এখন দেখো 1/2 বেশি না 1/4 বেশি? 1/2 বেশি, তাহলে সাইন থিটা গ্রেটার দেন হচ্ছে সাইন স্কয়ার থিটা, যখন থিটার মানটা বলেছে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাহলে এটা হবে কি সত্য। পরে কোশ্চেন, এক মুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 3টি, এটা হবে মিথ্যা। সত্য না মিথ্যা? কিভাবে? দেখো, চোঙ বলেছে ফাঁপা, এক মুখ বলেছে এক মুখ খোলা, তাহলে উপর দিকটা খোলা আছে আর ফাঁপা আছে। দেখো দুটো যে 3টে কেস হয় সবগুলো বলছি। প্রথম হচ্ছে যদি নিরেট থাকতো, যদি নিরেট হতো, তখন আমরা
তলের সংখ্যা পেতাম 3টি, নিচে একটি, উপরে একটি, আর হচ্ছে একটি বক্রতল, মানে দুটো সমতল একটি বক্রতল। তাহলে নিডেটের ক্ষেত্রে তল হচ্ছে 3টি, দুটি হচ্ছে সমতল, একটি বক্রতল, ঠিক আছে। এখন বলেছে যে নিডেড হয়ে গেল, কোশ্চেনে বলেছে এক মুখ খোলা, তাহলে উপর দিকটা খোলা, তাহলে উপরে আমরা কোনো তল পাচ্ছি না। তল তখন পেতাম যদি নিডেড বলতো, এখানে বলেছে ফাঁপা। তাহলে 2 নম্বর হচ্ছে এক মুখ খোলা আর ফাঁপা। এক মুখ খোলা তার উপর দিকটা বা নিচের দিকটা খোলা, তাহলে নিচের দিকে একটা তল পাচ্ছি আর একটা বক্রতল পাচ্ছি। তাহলে এক মুখ খোলা, এক মুখ খোলার ক্ষেত্রে আর ফাঁপা, ঠিক আছে। তখন আমরা কি পেতাম, কি পাবো, দুটি তল পাচ্ছি। তল হচ্ছে দুটি, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। বোঝা গেছে? এটা যদি এটা এরকমও কোশ্চেন হতো যে এক মুখ খোলা, ফাঁপার পরিবর্তে যদি থাকতো নিডেড, তাহলেও কিন্তু আমরা 3টে তল পেতাম। বোঝা গেছে? তাহলে আর যদি বলতো 2 মুখ খোলা, তখন কি পেতাম? 3 নম্বর কেস, ফাঁপা 2 মুখ খোলা, তাহলে তল সংখ্যা হতো একটি। কখন? যে ফাঁপা অথচ হচ্ছে 2 মুখ খোলা, তাহলে তল সংখ্যা একটি, সেটি হতো কি? বক্রতল। পরের কোশ্চেন দেখো, তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 6। তাহলে দেখে নাও 6 কতবার রয়েছে। না দেখো, তথ্যে 6 রয়েছে মাত্র একবার, আর 2 রয়েছে 2, 1, 2, 3, 2 রয়েছে 3 বার, 3 দেখো 3 রয়েছে 3 বার, আর 3 হয়ে গেল। এরপর দেখো 5 রয়েছে 2বার, 5 2বার, আর 6 একবার, ঠিক আছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 6, তাহলে এটা 6 নয়, তার থেকে বেশি 2 3 আছে। তাহলে এই যে তথ্য দিয়েছে, এই তথ্যের নির্দিষ্ট কোনো সংখ্যাগুরু মান নেই। তাহলে সংখ্যাগুরু মান কত? 2 আর 3, দুটোই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান কি? যে তথ্য থাকবে সে তথ্যে যে সংখ্যা বেশি বার বা যার পরিসংখ্যা সব থেকে বেশি আছে, সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো এর 6 এর সংখ্যা বা 6 মাত্র একবার রয়েছে, বা 6 এর পরিসংখ্যা 1, তাহলে 6 সংখ্যাগুরু মান হতে পারে না, তাহলে হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।